আচ্ছা, এমন কোনো কথা কি কখনো শুনেছেন যা আক্ষরিক অর্থে কোনো মানেই তৈরি করে না, কিন্তু সবাই ঠিকই বুঝে যায় কি বলা হচ্ছে? প্রায়ই তো হয়। যেমন ধরুন, কেউ বলল, পরীক্ষাটা তো আমার জন্য জল ভাত ছিল। এখানে তো জল বা ভাতের কোনো ব্যাপারই নেই। এই অদ্ভুত কিন্তু চমৎকার শব্দগুচ্ছগুলোই হল বাগধারা বা ইডিয়ম। ঠিক তাই। এগুলো অনেকটা ভাষার গুপ্ত সংকেতের মতো। আপনি যদি এর পেছনের গল্প বা সংস্কৃতিটা না জানেন, তাহলে এর মানে বোঝা প্রায় অসম্ভব। ঠিক। আর আজকে আমরা ইংরেজি ভাষার এমনই কিছু গুপ্ত সংকেতের রহস্য ভেদ করতে বসেছি। আমাদের হাতে কিছু শিক্ষা সহায়ক উপকরণ আছে, যেমন এজেড ইংলিশ ইডিয়মস বা জবপিডিয়া ইংলিশ থেকে নেয়া কিছু তালিকা। এগুলোকে আমরা একটা ম্যাপ হিসেবে ব্যবহার করব আর কি। একটা ম্যাপ, দারুণ বলেছেন। তাহলে এই ম্যাপ ধরে আমরা একটা ভাষাগত গুপ্তধন সন্ধানে বেরোচ্ছি। একদম। আমাদের লক্ষ্য শুধু অর্থ জানা নয়, বরং এই শব্দগুচ্ছগুলোর ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি আর মানব আচরণের গল্পগুলো খুঁজে বের করা। চলুন, সবচেয়ে পরিচিত একটা দিয়েই শুরু করা যাক। আমাদের তালিকার একদম শুরুতে আছে আ পিস অফ কেক, যার অর্থ খুব সহজ কাজ। কিন্তু আমার প্রশ্ন হলো, সহজ কাজের সাথে কেকের সম্পর্কটা কি? এটা একটা মজার প্রশ্ন। এর পেছনে বেশ কয়েকটা তত্ত্ব আছে। একটা জনপ্রিয় ধারণা হল ১৯ শতকে আমেরিকায় কিছু মেলায় কেক জেতার জন্য বিভিন্ন সহজ প্রতিযোগিতা রাখা হতো। ও আচ্ছা। সেখান থেকেই হয়তো এই ধারণাটা এসেছে যে যে কাজটা করে কেক জেতা যায় সেটা নিশ্চয়ই খুব সহজ। দেখুন, একটা সাধারণ কথার পেছনেও কেমন একটা সামাজিক ইতিহাসের ছোঁয়া লেগে আছে। বাহ, এটাই আমরা আজ খুঁজে দেখব। হ্যাঁ, দারুণ। তাহলে চলুন আমাদের ম্যাপের প্রথম অংশে যাই, যেখানে বাগধারাগুলোকে ব্যবহার করা হয়েছে মানুষের চরিত্র আঁকার জন্য। এগুলো অনেকটা তুলির আঁচড়ের মতো, অল্প কথায় পুরো একটা ছবি তৈরি করে দেয়। ঠিক। যেমন আমাদের তালিকায় আছে আ বার্ড ব্রেইন, নির্বোধ। বেশ অপমানজনক, তাই না? হ্যাঁ, তা তো বটে। কিন্তু ভাবলে অবাক লাগে, পাখির ছোট মস্তিষ্কের ধারণা থেকে মানুষের বোকামি বোঝানোর জন্য একটা গোটা শব্দগুচ্ছ তৈরি হয়ে গেল। একদম। আর এই ছবিগুলো অনেক সময় খুব শক্তিশালী হয়। যেমন আ ব্ল্যাক শিপ, মানে পরিবারের কলঙ্ক। হ্যাঁ, এটা তো খুব পরিচিত। এর উৎস কিন্তু খুব বাস্তব। মেষপালকদের জন্য কালো ভেড়া একটা সমস্যা ছিল, কারণ তাদের পশম রং করা যেত না, তাই সেটার বাণিজ্যিক মূল্য ছিল কম। ও, এই ব্যাপার। হ্যাঁ, একটা গোটা পালের মধ্যে একটা অন্যরকম কম দামি ভেড়া, সেখান থেকেই বাগধারাটা এসেছে, যা ভালো কিছুর মধ্যে একটা খারাপ বা বেমানান উপাদানকে বোঝায়। দেখুন অর্থনীতি আর সমাজ কিভাবে ভাষার গভীরে ঢুকে গেছে। এটা তো দারুণ একটা সংযোগ। তার এমন আরও অনেক বাগধারার পেছনে কোনো না কোনো বাস্তব ইতিহাস বা পেশা লুকিয়ে আছে। যেমন ব্লু ব্লাড বা অভিজাত বংশ। আমি সবসময় ভাবতাম, এর মানে কি? অভিজাতদের রক্ত কি সত্যিই নীল? না না, অবশ্যই না। এই ধারণাটা এসেছে মধ্যযুগীয় স্পেন থেকে, যাকে বলা হতো সাংগ্রে আজুল। সাংগ্রে আজুল? হ্যাঁ, সেই সময় স্পেনের অভিজাত ভিসিগত শাসকরা নিজেদের বংশীয় বিশুদ্ধতা নিয়ে খুব গর্বিত ছিল। তাদের ফর্সা চামড়ার নিচে নীল শিরাগুলো খুব স্পষ্টভাবে দেখা যেত। আচ্ছা। তারা দাবি করত তাদের রক্তে অন্য কোনো জাতির মিশ্রণ ঘটেনি। সেই থেকে নীল রক্ত আভিজাত্যের প্রতীক হয়ে গেছে। একটা বাগধারার পেছনে লুকিয়ে আছে গোটা একটা সামাজিক আর জাতিগত দম্ভের ইতিহাস। অবিশ্বাস্য। তার শব্দগুলো শুধু শব্দ নয়, এক একটা টাইম ক্যাপসুল। একদম। আচ্ছা, আমাদের তালিকায় দুটো বাগধারা আছে, দুটোতেই অ্যাপল শব্দটা আছে, কিন্তু অর্থ একেবারে দুই মেরুর। একটা হলো অ্যাপল অফ ডিসকর্ড, অর্থাৎ বিবাদের বিষয়, আর অন্যটা অ্যাপল অফ ওয়ান্স আই, অত্যন্ত প্রিয়জন। একই ফল, অথচ একটা দিয়ে শত্রুতা আর অন্যটা দিয়ে ভালোবাসা বোঝানো হচ্ছে। ব্যাপারটা কি? এখানে পশ্চিমা সংস্কৃতির দুটো প্রধান স্তম্ভের প্রভাব দেখা যায়। অ্যাপল অফ ডিসকর্ড এসেছে গ্রিক পুরাণ থেকে। গ্রিক পুরাণ? হ্যাঁ, দেবী এরিস একটি সোনালি আপেল ছুঁড়ে দিয়েছিলেন, যার ওপর লেখা ছিল সবচেয়ে সুন্দরীর জন্য। সেই আপেল নিয়ে ৩ দেবীর মধ্যে যে বিবাদ শুরু হয়, সেটাই ট্রোজান যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। তাই এটি বিবাদের প্রতীক। ও আচ্ছা, সেই গল্প। আর অ্যাপল অফ ওয়ান্স আই? ওটা এসেছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে।
সেখানে ঈশ্বর তার প্রিয় মানুষদের চোখের মণির মতো মূল্যবান বলে বর্ণনা করেছেন। চোখের মণির মতো। হ্যাঁ, প্রাচীন ইংরেজিতে চোখের মণিকে অ্যাপল বলা হতো, কারণ তখন মানুষ ভাবত চোখের মণি দেখতে আপেলের মতো গোলাকার। তাই চোখের মণি বা অ্যাপল অফ ওয়ানস আই হয়ে দাঁড়ালো চরম স্নেহের প্রতীক। দারুণ। ভাবুন, একই ভাষায় ভালোবাসা আর সংঘাতের ধারণা দুটো ভিন্ন উৎস থেকে, একটা পৌরাণিক, অন্যটা ধর্মীয়, এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। অসাধারণ। আমরা তো দেখলাম কিভাবে মানুষের চরিত্র বা সম্পর্ক বোঝানো হয়, কিন্তু আমাদের জীবনের নানা পরিস্থিতি, ভালো মন্দ সময় বা অবস্থাকে বোঝানোর জন্য তো এমন অনেক শক্তিশালী বাগধারা আছে। অবশ্যই আছে। যেমন খুব পরিচিত একটা কথা, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, মানে জীবন পুষ্পসজ্জা নয়। এর চেয়ে সহজভাবে জীবনের কঠিন বাস্তবতাকে শায়দ আর বোঝানো যায় না। ঠিক। আর এই কঠিন পরিস্থিতি বোঝানোর জন্য আরও কিছু বাগধারা আছে। যেমন কেউ যখন খুব অস্বস্তিকর বা বেইমানান পরিবেশে পড়ে, তখন তাকে বলা হয় এ ফিশ আউট অফ ওয়াটার। জলের বাইরে মাছ। হ্যাঁ, ছবিটা একবার কল্পনা করুন। জলের বাইরে একটা মাছ যেমন ছটফট করে, ঠিক তেমনই অসহায় অবস্থা। এই আক্ষরিক ছবিটাই এর ভেতরের অনুভূতিটাকে অনেক জীবন্ত করে তোলে। বিশৃঙ্খল অবস্থাকে বোঝানোর জন্য আমাদের সোর্সে একটা মজার বাগধারা আছে, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, যেমন দি অফিসার অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। আমি যতদূর জানি এর পেছনেও একটা গল্প আছে। হ্যাঁ, এর দুটো সম্ভাব্য উৎস আছে। একটা হল প্রাচীনকালের পাশা খেলায় ৬ বা ৭ পড়লে সেটাকে খুব ঝুঁকিপূর্ণ বা অনিশ্চিত চাল হিসেবে ধরা হতো। আচ্ছা। সেখান থেকে বিশৃঙ্খলা বা অনিশ্চয়তার ধারণাটা আসতে পারে। আরেকটা আরও মজার গল্প আছে। চতুর্দশ শতকে লন্ডনে ব্যবসায়ীদের বিভিন্ন গিল্ড বা সমিতির মধ্যে র্যাঙ্কিং নিয়ে তুমুল ঝগড়া লেগে যায়। ঝগড়া? হ্যাঁ, ৬ আর ৭ নম্বর র্যাঙ্কে কারা থাকবে এটা নিয়ে বিবাদ এতটাই চরমে পৌঁছায় যে পুরো শহরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এলোমেলো অবস্থার সমার্থক হয়ে যায়। তার মানে একটা শহরের ব্যবসায়ীদের ঝগড়া থেকে আজকের ইংরাজি ভাষা একটা স্থায়ী জায়গা করে নিয়েছে এই কথাটা। এটা সত্যি অসাধারণ। তাহলে আমরা দেখলাম মানুষের চরিত্র, তাদের পরিস্থিতি, এরপর স্বাভাবিকভাবেই আসে দ্বন্দ্ব আর সমঝোতার প্রসঙ্গ। এই বিষয়গুলো নিয়েও তো অনেক জোরালো বাগধারা আছে। যেমন গোপন শত্রু বোঝাতে বলা হয় আ স্নেক ইন দ্য গ্রাস। হ্যাঁ, এই বাগধারাটা খুব প্রাচীন। রোমান কবি ভার্জিলের লেখা থেকেও এর উল্লেখ পাওয়া যায়। তাই নাকি? ঘাসের মধ্যে লুকিয়ে থাকা সাপ, যাকে দেখা যায় না কিন্তু যে কোনো মুহূর্তে ছোবল মারতে পারে, এর চেয়ে ভালোভাবে বিশ্বাসঘাতকতার ছবি আর কি হতে পারে? ঠিক, কিন্তু যখন শত্রুতাটা আর গোপন থাকে না, একেবারে চরমে পৌঁছায়। আমাদের তালিকায় অ্যাট ড্যাগার্স ড্রন আর ব্যাড ব্লাড দুটোই আছে। দুটোর মানেই তো তিক্ত সম্পর্ক। হ্যাঁ। এদের মধ্যে কি কোনো সূক্ষ্ম পার্থক্য আছে? খুব ভালো প্রশ্ন। ব্যাড ব্লাড বলতে সাধারণত দুটো পরিবার বা গোষ্ঠীর মধ্যকার দীর্ঘদিনের পুরনো শত্রুতা বা বিদ্বেষ বোঝানো হয়। এটা একটা অনুভূতি, একটা অবস্থা আর কি। আচ্ছা। কিন্তু অ্যাট ড্যাগার্স ড্রন আরও বেশি সক্রিয় একটা অবস্থাকে বোঝায়। এর মানে হল দুই পক্ষ এতটাই মারমুখী যে তারা ছুরি বা ড্যাগার নিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ও, মানে সংঘাতের জন্য প্রস্তুত। একদম। অর্থাৎ শত্রুতাটা যে কোনো মুহূর্তে শারীরিক সংঘাতে রূপ নিতে পারে। একটা হলো পুরনো ক্ষোভ, আর একটা হলো সক্রিয় সংঘাতের প্রস্তুতি। বোঝা গেল। তার মানে বাগধারাগুলো শুধু অর্থ নয়, অনুভূতির তীব্রতাও প্রকাশ করে। ঠিক। কিন্তু দ্বন্দ্ব তো চিরকাল থাকে না। শত্রুতা ভুলে বন্ধুত্ব করার জন্য আমাদের তালিকায় একটা অসাধারণ বাগধারা আছে, বেরি দ্য হ্যাচেট বা কুঠার কবর দেওয়া। এর পেছনের গল্পটা তো আরও সুন্দর। অবশ্যই। এই বাগধারাটি আমেরিকার আদিবাসী ইরোকোয়া গোষ্ঠীর শান্তি স্থাপন রীতি থেকে এসেছে। আমেরিকার আদিবাসী? হ্যাঁ, যখন বিবদমান দুই পক্ষ শান্তি চুক্তি করত, তখন তারা তাদের যুদ্ধের অস্ত্র, টামাহক বা কুঠার মাটিতে পুঁতে ফেলত। এটা ছিল একটা প্রতীকী কাজ, যার মাধ্যমে তারা বোঝাত যে তারা আর কখনো এই অস্ত্র ব্যবহার করবে না। বাহ! এই দৃশ্যটা এতটাই শক্তিশালী যে এটা এখন বিশ্বজুড়ে শান্তি স্থাপনের একটা রূপক হয়ে উঠেছে। কি চমৎকার একটা ব্যাপার! একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর একটা প্রথা কিভাবে গোটা বিশ্বের ভাষায় ছড়িয়ে পড়ল। আচ্ছা, এই সব কাজ, দ্বন্দ্ব, সমঝোতা, এগুলোর পেছনে তো থাকে প্রচেষ্টা।
কোনো কাজ করা বা তার ফল নিয়ে কী ধরনের বাগধারা আছে? অনেক আছে। যেমন ধরুন, কোনো কাজ যে কোনো উপায়ে সঠিক বা ভুল করার মানসিকতাকে বলা হয় বাই হুক অর বাই ক্রুক। হ্যাঁ, এটা শুনেছি। এর উৎস নিয়ে মতভেদ আছে, তবে একটা ধারণা হল এটা এসেছে মধ্যযুগীয় ইংল্যান্ডের বন আইন থেকে। সাধারণ মানুষকে বনের গাছ কাটার অনুমতি দেওয়া হতো না, কিন্তু তারা হুক মানে কাস্তে বা ক্রুক মানে লাঠি দিয়ে গাছের মরা ডালপালা সংগ্রহ করতে পারত। মানে যেভাবে পারো। যেভাবে পারো নিজের প্রয়োজনটুকু মিটিয়ে নাও। আর যখন সব প্রচেষ্টা ব্যর্থ হয়? তখন বলা হয় এন্ড ইন স্মোক, সব চেষ্টা ধোঁয়ায় মিলিয়ে গেল। এর চেয়ে ভালোভাবে ব্যর্থতার ছবি আঁকা কঠিন। ঠিক। অন্যদিকে কোনো সমস্যাকে যদি শুরুতেই শেষ করে দেওয়া হয়, তাহলে বলা হয় নিপ ইন দ্য বাড, অর্থাৎ কুড়িতেই ছিঁড়ে ফেলা, ফুল হয়ে ওঠার আগেই। দুটোই খুব দৃশ্যমান রূপক। এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বাগধারার কথা মনে পড়ছে। আমাদের সোর্সে আছে রিড বিটুইন দ্য লাইন্স, যার মানে অন্তর্নিহিত অর্থ বোঝা। একদম। সব কথা তো সরাসরি বলা হয় না, যা বলা হয়নি সেটা বোঝার ক্ষমতাও তো একটা বড় দক্ষতা। একদম। আর এই দক্ষতাটা না থাকলে কিন্তু ভাষাকে সঠিকভাবে ব্যবহার করা যায় না। আর এখানেই আমাদের উৎসগুলোর একটা মজার দুর্বলতা চোখে পড়েছে। হ্যাঁ। শুধু অর্থ মুখস্থ করলে কী ধরনের হাস্যকর পরিস্থিতি তৈরি হতে পারে তার কিছু দারুণ উদাহরণ আছে এখানে। হ্যাঁ, আমিও খেয়াল করেছি। যেমন বাই অ্যান্ড লার্জ বাগধারাটির অর্থ হল মোটের উপর বা সার্বিকভাবে, যেমন বাই অ্যান্ড লার্জ দ্য ইভেন্ট ওয়াজ আ সাকসেস। কিন্তু আমাদের সোর্সে উদাহরণ দেয়া হয়েছে আই হ্যাভ 5 পেন্স বাই অ্যান্ড লার্জ। এর মানে কি দাঁড়ায়? আমার মোটের ওপর 5টি কলম আছে, এটা তো কোনো অর্থই তৈরি করে না। ঠিক। এটা প্রমাণ করে যে কনটেক্সট বা প্রেক্ষাপটই আসল রাজা। আরেকটি অদ্ভুত উদাহরণ দেখুন, হি এলবোড মি ইন স্মোক। এর আক্ষরিক মানে দাঁড়ায় সে আমাকে ধোয়ার মধ্যে কনুই দিয়ে গুঁতো দিল। কি? এর অন্তর্নিহিত অর্থ কি হতে পারে তা বোঝা সত্যিই কঠিন। সম্ভবত এটি একটি ভুল বা বিকৃত উদাহরণ। এ থেকে বোঝা যায় শুধু বাগধারার তালিকা আর অর্থ জানাই যথেষ্ট নয়, এর সঠিক ব্যবহার জানাটাই সবচেয়ে জরুরি। এই ভুলগুলো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। প্রতিটি বাগধারার পিছনে যে গল্পটা আছে সেটা জানলে এর ব্যবহার অনেক সহজ হয়ে যায়। যেমন বেল দ্য ক্যাট মানে দলের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করা। ঠিক। এর পেছনের ঈশপের গল্পটা আমরা সবাই জানি। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার ঝুঁকিপূর্ণ কাজটা কে করবে? যে করবে সেই তো আসল সাহসী। গল্পটা জানলে বাগধারাটা আর ভোলার উপায় থাকে না। একদম ঠিক। এই গল্পগুলোই ভাষাকে প্রাণ দেয়। এগুলো আমাদের শুধু শব্দ শেখায় না, আমাদের বিচক্ষণতা, সাহস, এমনকি মানব ইতিহাসের শিক্ষা দেয়। তাহলে আজকের এই গুপ্তধান সন্ধানে বেরিয়ে আমরা কি পেলাম? আমরা দেখলাম ইংরেজি বাগধারাগুলো শুধু কথার কথা নয়, এগুলো এক একটা ছোট ছোট গল্প, এক একটা ঐতিহাসিক দলিল। ঠিক। এগুলো দিয়ে মানুষের চরিত্র, পরিস্থিতি, দ্বন্দ্ব আর কাজকে খুব সংক্ষেপে কিন্তু অত্যন্ত জোরালোভাবে প্রকাশ করা যায়। মূল কথা হল এই বাগধারাগুলো ভাষাকে আরও রঙিন আর প্রাণবন্ত করে তোলে। এগুলো আয়ত্ত করতে পারলে ভাষার ওপর দখল এক নতুন মাত্রা পায়। তবে আবারও বলছি, এর সঠিক অর্থ, প্রেক্ষাপট আর পেছনের গল্পটা জানা আবশ্যক। না হলে নইলে আই হ্যাভ 5 পেন্স বাই অ্যান্ড লার্জ এর মতো পরিস্থিতি তৈরি হতে আর সময় লাগবে না। আলোচনা শেষ করার আগে একটা শেষ গল্প দিয়ে ইতি টানা যাক, যা এই পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরবে। আমাদের তালিকায় হোয়াইট এলিফ্যান্ট বলে একটা বাগধারা আছে। হ্যাঁ। এর অর্থ হল এমন কোনো বস্তু যা খুব দামি কিন্তু একেবারেই অপ্রয়োজনীয়, বরং একটা বোঝা। এর পেছনের গল্পটা কিন্তু বেশ নির্মম। কথিত আছে প্রাচীন শ্যাম দেশে, মানে এখনকার থাইল্যান্ডে, সাদা হাতিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হতো। তাই এদের দিয়ে কোনো কাজ করানো যেত না। আচ্ছা। শ্যামদেশের রাজা যদি কোনো সভাসদের ওপর অসন্তুষ্ট হতেন, তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য একটি সাদা হাতি উপহার দিতেন। উপহার দিয়ে শাস্তি কিভাবে? ওই সভাসদ পবিত্র প্রাণীটিকে অবহেলা করতে পারতেন না, তাই তাকে হাতিটির যত্ন নিতে হতো। আর একটা হাতের রক্ষণাবেক্ষণের খরচ তো অমুচ। তা তো বটেই। ফলে হাতিটিকে পুষতে গিয়ে সেই ব্যক্তি ধীরে ধীরে আর্থিকভাবে ধ্বংস হয়ে যেতেন। উপহার হিসেবে পাওয়া এই হাতিটি তার জন্য হয়ে উঠত এক ভয়াবহ বোঝা। বাহ। সেখান থেকেই
হোয়াইট এলিফ্যান্ট কথাটা ব্যয়বহুল কিন্তু অপ্রয়োজনীয় বোঝার প্রতীক হয়ে গেছে। অসাধারণ একটা গল্প। আর এটা ভাবতে গিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগছে। কি? আমাদের বাংলা ভাষাতেও তো এমন হাজারো বাগধারা বা প্রবাদ আছে, যেমন ঢাকের কাঠি, অরণ্যে রোদন বা গোঁফ খেজুরে। এই হোয়াইট এলিফ্যান্ট বা বেরি দ্য হ্যাচেটের মতোই কি সেগুলোর পেছনেও এমন আকর্ষণীয় সব গল্প লুকিয়ে নেই? নিশ্চয়ই আছে। এই উত্তরটা খোঁজার ভার না হয় আমাদের শ্রোতাদের উপরই ছেড়ে দেওয়া হয়।